কিছু আলাপ আছে যেগুলো শুধুমাত্র দিবস কেন্দ্রিক হয়ে যায়। বিশ্ব পরিবেশ দিবস যেন তেমনই একটা ইস্যু, অথচ উচিত ছিল বছর জুড়ে সমাধান খোঁজার, সিরিয়াস হওয়ার। আমরা জানি পরিবেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি এখন কি। আমরা বৈশ্বিক উষ্ণতা কতখানি ভোগাচ্ছে পৃথিবীকে সেটা আমরা যেমন জানি, সমাধানের পথটা আমাদের অজানা নয়। কিন্তু তারপরও দিন দিন বাস্তবতা খারাপের দিকে যাচ্ছে। এটা কেন? কেন উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের দায় আসলে আমাদের মতন উন্নয়নশীল দেশগুলোকে নিতে হচ্ছে? পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক বরাদ্দের কথা আমরা শুনে থাকি। দিন শেষে এই বরাদ্দ কতটা হয়, কোথায় যায়, কতটা কাজে লাগানো হচ্ছে, সবটা নিয়ে আলাপ করতে চাই। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন গবেষক ও জলবায়ু বিশেষজ্ঞ মফিজুর রহমান, এবং আমরা চেষ্টা করবো আলাপের ফাঁকে পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিনকেও যুক্ত করে নিতে। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। এবং জনাব মফিজুর রহমান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। ছোট ছোট বেশ কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবো, তবে তার আগে মৌলিক একটা বিষয় একটু জেনে নিতে চাই। মানে উন্নত দেশগুলো, বিশেষ করে আপনি যে দেশে আছেন জার্মানি এবং এরকম বিভিন্ন দেশ যেগুলো আছে, তারা জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক যে উষ্ণতা থাকে, সে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, বৈশ্বিক উষ্ণতা নিয়ে অনেক সিরিয়াস, এবং আমরা অনেক বরাদ্দের কথা জানতে পারি যেগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য থাকে। একটু কি বলতে পারবেন আসলে এই বরাদ্দ কতটা ব্যবহৃত হচ্ছে? যদি ঠিকঠাক ব্যবহৃত হয়, পরিবর্তন আসলে কতটা হচ্ছে? ধন্যবাদ। পরিবেশ এবং জলবায়ু এই দুটো হচ্ছে একই জিনিস না। জি। জলবায়ু পরিবেশের একটা অংশ। জি। পরিবেশ হচ্ছে জলবায়ুর থেকে অনেক বড় একটা বিষয়। একদম। তো জলবায়ু বিষয়ে উন্নত দেশগুলো অনেক বরাদ্দ, যে সমস্ত দেশগুলো ভালনারেবল বা যে সমস্ত দেশগুলো ঝুঁকির মুখে আছে, এদেরকে করে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে অর্থায়ন করা হয়, এটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। এটা এত কম যে এই অর্থ দ্বারা এই ঝুঁকির ভিতরে যে মানুষগুলো আছে, এদেরকে এই ঝুঁকি থেকে দূরে রাখা আমার কাছে মনে হয় প্রায় অসম্ভব। কারণ ধনী দেশগুলো অনেক বড় অঙ্কের টাকা দেবার কথা বিভিন্ন ফোরামগুলোতে বলে, কিন্তু দিন শেষে যে অঙ্কগুলো তারা বরাদ্দ করে, এটার ভিতরে একটা বড় রকমের ব্যবধান আছে। যা তারা প্রমিস করে এবং যা তারা দেয়, এটা একই অঙ্কের না। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই টাকা যখন যায়, এই টাকার অনেকগুলা অংশই মানে হয়তো সঠিকভাবে ব্যবহার হয় না। হ্যাঁ, তো এইটার জন্য একটা ট্রান্সপারেন্সি দরকার আছে, যে কত আরো ট্রান্সপারেন্ট ভাবে কিভাবে এই টাকাকে ব্যবহার করা যাবে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে পৃথিবীতে, যে নানা ধরনের মেকানিজম ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে যে এই টাকাকে কিভাবে আরো ভালোভাবে ব্যয় করা যায়। তৃতীয় ব্যাপার হচ্ছে যে ধরনের প্রকল্পে টাকাগুলো ব্যয় করা হয়, এই সব প্রকল্প যে আসলে কাজ করে তাও না। কিছু প্রকল্প কাজ করে, কিছু প্রকল্প কাজ করে না। সো আসলে এটা এক কথায় উত্তর দেওয়া মুশকিল। এটা একটা তার মানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে বলেছেন। আমরা যেহেতু পরিবেশ নিয়ে কথা বলছি এবং জলবায়ু তার ছোট একটা অংশ হলেও একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে, এবং সেখানে বরাদ্দের ব্যাপারটা নিয়ে পরিষ্কার হওয়া দরকার ছিল। এবং আপনি বললেন ট্রান্সপারেন্সির প্রয়োজন আছে, প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন এবং যে প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে সেগুলো নিয়েও একটা কথা বলার সুযোগ রয়েছে। এবার যদি আসি জনাব মফিজুর রহমান, আরেকটা বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের এখানে বিশ্ব পরিবেশ দিবস যেই মোটিভ নিয়ে পালিত হচ্ছে, তার ভিতরে একটা অংশ জুড়ে ছিল শ্রমিকদের জন্য একটা নিরাপদ কর্ম পরিবেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে একটা প্রতিবেদন আমরা তৈরি করেছি, ইটের ভাটায় কাজ করছেন যে শ্রমিক, সেখানে যেই ইটের গুঁড়োগুলো তৈরি হচ্ছে সেখান থেকে জটিল রোগে তারা আক্রান্ত হচ্ছে। কিংবা যে সমস্ত শ্রমিকরা পরিবহনগুলো চালাচ্ছেন, তারাও আসলে সে কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার মানে সবুজ একটা প্রকল্পের কথা বলা হচ্ছে, একই সঙ্গে সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, যেটা হবে নিরাপদ। দুটো জায়গায় আসলে প্রতিবন্ধকতা কি দেখেন, কি কারণে সেটা হচ্ছে না আসলে? অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় এইটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। আসলে পরিবেশ সবার কাছে একই রকম না। পরিবেশ কিছু মানুষের জন্য এক ধরনের লাক্সারি প্রোডাক্ট, মানে আরো ভালো থাকার চেষ্টা করা, আর পরিবেশ কিছু মানুষের কাছে আসলে বেঁচে থাকার চেষ্টা করা। সো পরিবেশ আসলে ধনী গরিব, নানা সমাজের নানা পেশার নানা ধরনের মানুষের জন্য নানা রকম। পরিবেশকে একভাবে দেখার কোনো সুযোগ নাই। তো শ্রমিকরা, যাদের কথা আপনি বললেন, শ্রমিকরা, শিশুরা, বৃদ্ধ মানুষ, এরা হচ্ছে যে পরিবেশের যত ধরনের ঝুঁকি, পরিবেশ সংক্রান্ত ঝুঁকি, এগুলাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরা। ধরেন একটা উদাহরণ হিসেবে আমরা বলি যে হিট ওয়েভ, আমাদের এখানে যে উষ্ণতা বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, এটার ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত যদি কারা হবে, যদি আমরা দেখি, ধরেন ঢাকা শহরে যারা রিক্সা চালায়,
যারা ধরেন শ্রমিক, যারা বেশিরভাগ সময় রাস্তায় থাকে, অথবা যারা ধরেন বস্তিবাসী মানুষ, যেখানে ধরেন আলো বাতাসের সংকট আছে কিংবা খুবই কনজেস্টেড জায়গায় তারা বসবাস করে, অথবা যেখানে ধরেন এয়ার কন্ডিশনের সুযোগ নাই, অথবা এমন ধরনের আবাসনের তারা থাকে যেগুলো ম্যাটেরিয়াল যেগুলো তৈরি, এগুলো প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করে, কারণ এরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যাদের ধরেন সুযোগ আছে এয়ার কন্ডিশনিং এ যাওয়ার জন্য, যাদের সুযোগ আছে ধরেন একটা বড় বাগান বাড়িতে থাকার মতো, অথবা যাদের গাছ লাগানোর সুযোগ আছে, যাদের জায়গা আছে বাড়ি, অথবা জানলা দিয়ে যাদের বাতাস আসে, এই ধরনের মানুষ হয়তো কম ক্ষতিগ্রস্ত হবে। সো একদম, আমরা আসলে মানে বিভিন্ন সময় আপনাদের সাথে কথা বলে অনেকগুলো সমাধানের জায়গা পাই, যে জায়গা নিয়ে আসলে বাস্তবতার প্রেক্ষিতে একটা ভালো ছবি আমরা দেখতে চাই, কিন্তু দিন শেষে আসলে ঘুরে ফিরে আগের ছবিটাই দেখতে হয়। আমি একটা আপনার কাছে একটু পরে আবারও আসবো এবং তখন জানার চেষ্টা করব পরিবেশে যে চরিত্রগুলো বদলাচ্ছে। এখন আমরা এল নিনো নিয়ে কথা বলছি, 2 বছর আগেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম, এখন বলা হচ্ছে সুপার এল নিনো, সামনে কি অপেক্ষা করছে, এগুলো নিয়ে একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলামিন, একটা বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। আচ্ছা, প্রফেসর ডক্টর আলামিনের সঙ্গে আমরা যোগাযোগটি স্থাপনের চেষ্টা করি এবং যে প্রশ্ন আসলে জনাব মফিজুর রহমান করেছিলাম একটু ব্যাখ্যা দেবেন। 2024 সালে আমরা প্রতিবেদন তৈরি করি, সে সময় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশে এবার এল নিনোর প্রভাব বেশ জোরে সোরে পড়েছে। 2 বছর পরে এসে আমরা শুনতে পাচ্ছি এটা সুপার এল নিনো এবং সেই গরমের উত্তাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি না আসলে সামনে কি অপেক্ষা করছে, এরকম মানে এই দৃশ্যটা আসলে বারবার কেন হচ্ছে, এই রংটা আসলে কেন বদলাচ্ছে পরিবেশে? কারণ হচ্ছে যে এটা আসলে একটা দেশের বিষয় না, এটা একটা বিশ্বের পুরো এটা একটা গ্লোবাল ফেনোমেন। হ্যাঁ, এটা একটা বৈশ্বিক বিষয় এবং আমরা একটা পৃথিবীতে বাস করি। যিনি ধরেন জার্মানিতে থাকেন অথবা যিনি আমেরিকাতে থাকেন, কিন্তু আমরা একই পৃথিবীর অংশ। তো এই যে আমাদের যে আর্থ সিস্টেম, যদি পৃথিবীকে আমরা একটা সিস্টেম চিন্তা করি, এইটার সাগরের যে চরিত্র, এই চরিত্র আসলে দিনে দিনে বদলে যাচ্ছে। হ্যাঁ, এল নিনো, লা নিনা যে সমস্ত ইভেন্ট গুলা আসতেছে, এইগুলা মানে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে এইটা কমার আপাতত সুযোগ নাই, যেহেতু বৈশ্বিক ভাবে আমরা যে টার্গেট গুলা করেছিলাম, যে আমরা বলেছি যে 1.5 ডিগ্রি উপরে তাপমাত্রাকে বাড়তে দিব না। দেখুন এখানে হয়তো কিছু এখানে আমরা পৌঁছাতে পারি না। হ্যাঁ, জনাব মফিজুর রহমান, এখানে কিছু উদ্যোগ হয়তো আমরা বাস্তবায়ন করলাম বটে। ধরুন এই শহরটাকে আমরা সবুজায়ন প্রকল্পের মধ্যে আনলাম, শহরে যে পরিমাণ গাছের প্রয়োজন আমরা সেটাও নিশ্চিত করলাম। গাড়ির হর্ন শব্দ দূষণ করছে, আমরা সেই হর্নটাকে থামিয়ে দিলাম, হয়তো অন্য কোনো প্রক্রিয়া আমরা ব্যবহার করলাম। কিন্তু দিন শেষে যে গরমটা বাড়ছে, যে উত্তাপটা বাড়ছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়তো একটি বা দুটি এসি রয়েছে, ফ্রিজ রয়েছে এবং সেখান থেকে ফ্রেয়ন বেরোচ্ছে, সেখান থেকে গ্রিন হাউস ইফেক্ট তৈরি করছে। আদৌ কি তাহলে পরিবেশ থেকে সুরক্ষা মিলবে এরকম দূষণ থেকে? যদি আপনি তাপমাত্রা কমার কথা বলেন, একটা বড় মাপের তাপমাত্রা কমা, এটা আসলে শুধু গাছ লাগিয়ে এটা সম্ভব। কারণ এটা লোকালি আপনি হয়তো কিছুটা কমফোর্ট খুঁজে পেতে পারেন, এক ধরনের মানে কিছুটা কমাতে পারেন, বাট যে পরিমাণ তাপমাত্রা আমরা বাড়িয়েছি, এটা তো শুধু জলবায়ু পরিবর্তনের কারণে না, আমরা যে পরিমাণ রাস্তাঘাট তৈরি করেছি, কোনো পুকুর নাই একটা শহরে, কোনো পানি নাই শহরের আশেপাশে। হ্যাঁ, আমরা যে ধরনের নগর তৈরি করেছি, এই নগরে বসে যদি আমরা সম্পূর্ণ শীতলতার কথা চিন্তা করি, আমার কাছে মনে হয় না এটা সম্ভব। খুবই স্পষ্ট বক্তব্য, আমি আবারও ফিরবো আপনার কাছে। আমরা যেটা করতে পারি, আমাদের যে আমরা লাঘব করতে পারি কিছুটা, যে কষ্টের ভার কিছুটা কমাতে পারি, তাপমাত্রা হয়তো কিছুটা কমাতে পারি। আমি ওই অংশটা একটু জানার চেষ্টা করবো, বিশেষ করে আপনি যে দেশে আছেন তারা আসলে কি ধরনের ইকোসিস্টেম তৈরি করেছে, কি ধরনের ব্যবস্থা নিয়েছে, সেই আইডিয়াটা একটু নেওয়ার চেষ্টা করবো। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলামিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার কাছ থেকে কয়েকটি বিষয় একবার একটু জেনে নিতে চাই, কারণ দীর্ঘদিন ধরে আসলে পরিবেশ নিয়ে আপনি কাজ করছেন, গবেষণা করছেন এবং এগুলোই আসলে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন। মানে একটা দীর্ঘ সময় যে আমরা এটা নিয়ে আলাপ করছি, কোনো পরিবর্তন কি আপনি দেখেছেন? আমরা কি কোনো জায়গা থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি যে হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবস এত বছর ধরে আমরা পালন করছি, এইবারে এসে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি ইতিবাচক? তেমন কোনো ছবি আপনি দেখেছেন কিনা? আসলে আমি খুব আশাবাদী মানুষ, চেষ্টা করি যে আশা নিয়ে বেঁচে থাকার, এবং আমি বাংলাদেশ নিয়েও তেমনি আশাবাদী। আপনি যদি বলেন এবারে তো প্রতিপাদ্য বিষয় ক্লাইমেট অ্যাকশন, জি, সত্যিকার অর্থে আমরা কতটা অ্যাকশন নিয়ে গিয়েছি। আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে অনেকগুলা সচেতনতা তৈরি হয়েছে, অ্যাডাপ্টেশনেও অনেক এগিয়ে গেছে। সচেতনতা এই জন্য যে এখন সাধারণ মানুষ বুঝে যে গাছ লাগালে পরে
দেশ এবং জাতির জন্য ক্লাইমেট একটা বড় অ্যাকশন। ঠিক তেমনি আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যেই যদি আপনি চিন্তা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 560 একরের একটা ছোট বন আছে। এই বনে অনেক বন্য প্রাণী আছে, যেমন আপনি প্রায় দেখবেন অজগর, তারপরে হরিণ, তারপরে বন্য শূকর, এগুলা আমাদের এখানে প্রায় দেখা যায়। জি। এগুলো কিন্তু ছাত্র ছাত্রীরাই রক্ষা করে, অন্য কেউ না। এই সচেতনতাটা যে ঘরের ভিতরে বড় অজগর ঢুকে গেছে, অজগরটাকে ধরে নিয়ে আবার বনের মধ্যে ছেড়ে দিয়ে আসতেছে। এই যে এই চেঞ্জটা কিন্তু একেবারে যে আমরা যে এতদিন ধরে এটা নিয়ে আলাপ করছি, এগুলোরই ফসল। কারণ সাধারণ মানুষের কাছে আগে একটা সাপ দেখলেই মেরে ফেলার টেন্ডেন্সি ছিল। না, এটা আসলে আপনি খুব চমৎকার ভাবে বলেছেন, মানে এটা আশাবাদী হওয়ার মতো বিষয়। কিন্তু আমরা যখন দেখি যে আশাবাদী হওয়ার গল্পগুলো যেমন, হতাশ হওয়ার গল্পগুলো তার চাইতে বেশি হয়ে যাচ্ছে। তেমন আপনি যখন এই পরিবর্তনটা দেখছেন ইতিবাচক ভাবে, তখন অন্যদিকে কিন্তু অনেক অনেক কংক্রিটের বিল্ডিং উঠছে, অনেক বৃক্ষরোপণ হচ্ছে নতুন। জি, আমি আসছি ওই ব্যাপারেও একটু করে বলছি। আমাদের তো বিভিন্ন ধরনের চাপ আছে, ডিমান্ড আছে। ওই ডিমান্ড গুলা তো আপনাকে মিটিগেট করতে হবে, কিছুটা ওগুলা মিট আপ করতে হবে। এই জন্য অনেক কিছু যেমন লাগে, যেমন ধরেন বাংলাদেশে আমরা ক্লাইমেট অ্যাকশনের জন্য 1989 থেকে লিগালি কোনো ফরেস্ট থেকে কোনো গাছ কাটি না, মানে এক ধরনের মনোটোরিয়াম দেওয়া আছে। কিন্তু এই গাছের সাপ্লাই তো আছে, কোথা থেকে আসছে? সাধারণ মানুষের গ্রামীণ বন থেকে আসছে। আর আপনি যে কনক্রিটের কথা বললেন, সবাই আগে তো এত লোক, মানুষের সবাই আগে চিন্তা ছিল রিটায়ারমেন্টের পরে গ্রামে ফিরে যাব। এখন তো ওই টেন্ডেন্সি, এখন সুযোগ সুবিধা সব শহর। যে আমাদের এখন ক্লাইমেট অ্যাকশনের ফলে আরেকটা জিনিস ওপেন হয়েছে, যে আমাদেরকে আমাদের সুবিধাগুলা, শহরের সুবিধাগুলা যদি আমরা গ্রাম পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারি, ওইটা কিন্তু ক্লাইমেট অ্যাকশনের জন্য একটা দারুণ কাজ আছে। কারণ ওই সুবিধাগুলা যদি ওইখানে থাকে, মানুষ আবার তার ওইখানে ফিরে যাবে, তার শিকড়ে। তো এই ধরনের জিনিসগুলাকে তো আমাদেরকে আমাদের সিস্টেমের মধ্যে আনতে হবে। যখন আপনি আনবেন, তখন আমরা বলবো যে আসলে আমরা এখন স্পোরেডিক্যালি কাজগুলো করে যাচ্ছি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ক্লাইমেট অ্যাকশনের কাজ হচ্ছে। কিন্তু এটার যে একটা সামগ্রিকতা আছে এবং এটার সমন্বয়ের মধ্যে আনতে হবে, এটা একটা বড় ব্যাপার। দেখেন আরেকটা উদাহরণ দিই ছোট্ট। গভর্নমেন্টের এবারে নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী তারা 25 কোটি গাছ লাগাবে 5 বছরে। এই যে স্পেসিফিক্যালি বলে দেয়া একটা নাম্বার, যে এত কোটি গাছ লাগাবো, এটা কিন্তু আগে ছিল না। না, এটা সত্যিকার অর্থে খুবই 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 প্রশংসিত হয়েছিল এই কমিটমেন্টটা, কারণ সবাই আসলে এমন সবুজ ছবিটাই দেখতে চায়। কিন্তু মুশকিল হচ্ছে অনেকের মধ্যে, বিশেষ করে যারা আসলে স্থানীয় জনপ্রতিনিধি, তারা অবশ্যই চাইবেন তাদের সেই গ্রামটা ধীরে ধীরে শহরের মতন ফ্যাসিলিটি থাকুক, ধীরে ধীরে সেই গ্রামটা যেন শহরে পরিণত হয়ে যাক। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে 20-25 বছর পর সেখানে গিয়ে আমরা গ্রামের ছবিটা পাবো না, সেখানে আমরা সুউচ্চ দালান দেখবো। তার মানে পরিবেশের বিপর্যয়টা কমলো কোথায় আসলে? এইটা আপনি খুব একটা মৌলিক প্রশ্ন বলেছেন। এটার একটা উত্তর আপনাকে উদাহরণ সহ দিচ্ছি, যে এটার সামগ্রিকতা কিভাবে যে নষ্ট হয় যখন ক্যাপিটালিজম ইয়ের মধ্যে ঢুকে যায়, সিস্টেমের মধ্যে, তখন এই সমস্যাগুলো আসবে। যেমন চকরিয়া সুন্দরবনের কথা ধরেন, ওখানে যখন ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা ইনভেস্টমেন্ট শুরু করলেন, তখন দেখা গেল যে চকরিয়া সুন্দরবনে এখন 85 এর পরে এসে এখন একটা বা দুটা গাছ আছে। সুন্দরবনের সুন্দরী স্পেসিস আর কি, যেটা মাইলস্টোন স্পেসিস, যেটা ওটা আছে দুটো। এই যে বিশাল 21,000 হেক্টর জমি চলে গেল, একটা পুরো সুন্দরবন শেষ হয়ে গেল। এইটা হলো একটা বড় ধরনের আপনার কথার উত্তর, উদাহরণ। ঠিক তেমনি যদি আমরা একটা ফরেস্ট, আপনার বাড়ি বানাবেন, আপনি একটা বাড়ি, যেই পরিমাণ কার্বন এখানে ইমিট করবে, সেই পরিমাণ কার্বন আপনি সিকুয়েস্টার করার যদি ব্যবস্থা না রাখেন বিল্ডিং কোডের মধ্যে, এই ধরনের ঝামেলা তো হবে। আপনাকে ওই সেইটাই আনতে হবে, যে একটা ইট একদিকে যেমন ডেভেলপমেন্টের সিম্বল,
অন্যদিকে একটা পলিউশনের মাত্রা। তার মানে একজন একই- একজন নাগরিককে আসলে পরিবেশের প্রতি সৎ থাকতে হবে, সেই হিসেবে আসলে তাকেই Yes. নিজের মতো করে হ্যাঁ। নির্মাণ কাজের সাথে ব্যাকআপ তাকেই আসলে দিতে হবে। আমি আবারও ফিরবো আপনার তাকেই কাছে। দিতে হবে। হ্যাঁ, Okay, হ্যাঁ, যারা ধন্যবাদ। মফিজুর রহমান আপনি শুনছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলামিন খুব চমৎকার করে আসলে একটা কথা বলছিলেন যে ক্যাপিটালিস্ট আইডিয়ার মধ্যে যখন কেউ ঢুকে যায় তখন আসলে চকরিয়ার মতোই দৃশ্য তৈরি হয়। কিন্তু মুশকিল হচ্ছে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোই আসলে মূলত এই জলবায়ু পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, কারণ তাদের জ্বালানি নিঃসরণের কারণে সাফার করতে হচ্ছে এই উন্নয়নশীল দেশগুলো। সেখানে আসলে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষা দেব, কারণ আমরা তো দিন শেষে তাদের হাতে কোনো না কোনোভাবে আমরা বন্দী। কারণ একটু আগে আপনি বলছিলেন আমরা একটা গ্লোবাল ভিলেজে থাকি। জি ধন্যবাদ আপনাকে। যদি ঝুঁকিগুলো দেখেন, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কিছু ঝুঁকি আমাদের উপরে অলরেডি চাপে দেওয়া হয়েছে হাজার বছর ধরে। হ্যাঁ, এটা হাজার হাজার বছর ধরে আমরা একটা হিস্টোরিক্যাল ঝুঁকির ভিতরে আছি। জি। তারপরে হচ্ছে একটা কন্টিনিউয়াস ঝুঁকি এখন নিয়মিত বাড়তেছে, এবং একটা হচ্ছে ভবিষ্যৎ ঝুঁকি। So, 3 ধরনের ঝুঁকি। এখন যারা ধনী দেশগুলা আর আমাদের ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমরা যেটা আজকে ফিল করতেছি ওটা যদি ধনী একটা দেশকে ফিল করতে হয় একই রকমের অনুভূতি, জি। তাহলে হচ্ছে জলবায়ু পরিবর্তন আরো অনেক না হওয়া পর্যন্ত ওরা এটা ফিল করতে পারবে না। এটা আপনি যদি খুব সোজাভাবে বুঝতে চান তাহলে দেখবেন যে বাংলাদেশে যদি একটা বন্যা হয়, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, যত মানুষ মারা যায়, যদি জার্মানিতে একটা বন্যা হয় এখানে হয়তো 5টা মানুষ মারা যেতে পারে, 5 জন মানুষ মারা যেতে পারে, হয়তো একদম। কারোর বাসার কার্পেট ভিজে যাবে। এটাই হচ্ছে এদের কাছে বড় সমস্যা। কিন্তু আমাদের জন্য কি, আমাদের জন্য একটা গ্রাম উজাড় হয়ে যাবে, আমাদের জন্য ধরেন খুব খুব হাজার চমৎকার মানুষ আসলে মারা আপনি যাবে। বলেছেন। আমি আয়োজন একেবারে শেষের দিকে আছি। আমি ছোট ছোট করে কিছু পরামর্শ দুজনের কাছ থেকে নিব। জনাব মফিজুর রহমান, বিশ্ব পরিবেশ দিবসে এমন 2-1টা পয়েন্ট আপনি বলবেন যে কাজগুলো ঠিক এখনই আমরা করতে পারি, তাতে করে পরিবেশের একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পারবো, ইতিবাচক পরিবর্তন। এই যে এই আমি আপনার বছরের কাছে যেটা আসবো। প্রতিপাদ্য, হ্যাঁ জি, আপনি শেষ করুন। জি এই প্রতিপাদ্যটা আমার কাছে মনে হচ্ছে খুবই একটা টাইমলি, এটা একটা সময়োপযোগী প্রতিপাদ্য হয়েছে, যে ক্লাইমেট অ্যাকশন। জি এতদিন ধরে আমরা আসলে ক্ষতির কথা বলে আসছি, ক্লাইমেট চেঞ্জ হলে কি কি ক্ষতি হবে, জি। এটা আমরা দশকের পর দশক ধরে বলে আসছি। কিন্তু এখন যেটা আমরা বলা শুরু করেছি যে হোয়াট ওয়ার্কস, কি আসলে কাজ করবে। জি। আমাদের এখন যেটা করতে হবে যে যেগুলো কাজ করছে এগুলা আমরা ভালো করে মূল্যায়ন করে এগুলো একটা স্কেলে নিয়ে যাওয়া, এগুলো একটা আচ্ছা upscale আচ্ছা, আমি করা। এই একটা আইডিয়া নিয়ে আমি সবশেষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন আপনার কাছ থেকে 2টো পয়েন্ট জেনে নিতে চাই, যেটা ঠিক এখনই আমরা যদি ঠিকঠাক পালন করি পরিবেশের মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। জি পরিবেশের এটা তো অ্যাকচুয়ালি বৈশ্বিক ব্যাপার। জি তবু আমি যেটা সবসময় বলি যে ক্লাইমেটের ব্যাপারে হলো অ্যাক্ট লোকালি, থিঙ্ক গ্লোবালি। আচ্ছা এইভাবে আমার এলাকাতেই আমার প্রত্যেক মানুষই তার নিজস্ব পরিমণ্ডলে পরিবেশ এই যে ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশের ব্যাপারে যখন সে কনসার্ন হয়ে যাবে, জি তখনই এটার একটা এফেক্ট পুরা গ্লোবালি ইয়েতেই পড়বে। আমি মফিজুর রহমান সাহেবের সাথে এক হয়ে বলছি যে উনিও যেটা বলছেন যে গ্লোবাল ভিলেজ অ্যাকচুয়ালি জি পরিবেশের বেলায় কিন্তু আমরা চিন্তা করতে হবে আমরা পুরা গ্লোবাল, কারণ এখানে কোনো পলিটিক্যাল বাউন্ডারি নেই। একদম একদম। আসলে এই বিষয়টা এত বড় এবং সমাধানটা এত ব্যাপক, আসলে এই স্বল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। তারপর আমরা চেষ্টা করেছি আপনাদের কাছ থেকে কিছু ধারণা নিতে। অনেক কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং সামনে কোনো আয়োজনে আবার তবে আপনাদের একটা জিনিস যদি আপনাকে একটু ছোট করে, kindly জি, বলি, please, হ্যাঁ। যদি আমরা এই গভর্নমেন্টের আমলে একটা শোকেসিং ব্যাপার করতে পারি, যে এই পুরো এই যে আমাদের চকরিয়া সুন্দরবনটাকে যদি ফিরিয়ে আনতে পারি, মানে রেস্টোর করতে পারি এই 25 কোটি গাছের যে বাজেট আছে ওর মধ্যে দিয়ে, তাইলে এটা হবে সারা বিশ্বের জন্য একটা রোল মডেল। অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা। কথা হবে নিশ্চয় আবার আপনাদের সঙ্গে। এবং দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, গবেষক ও জলবায়ু বিশেষজ্ঞ মফিজুর রহমান ছিলেন, এবং একই সঙ্গে ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন 71-এর সাথে।